ক্লাস 9 এর স্টুডেন্টস, তোমার বল ও গতি চ্যাপ্টারের লাস্ট পার্ট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে, বা সংরক্ষণ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা নিয়ে আজকে আলোচনা করব। সংরক্ষণ কথাটা বলাই বেটার। আচ্ছা, প্রথমে আমরা বইয়ে যেভাবে রয়েছে বইটাকে অ্যানালাইজ করব, তারপরে এই সূত্রটাকে প্রমাণ করার চেষ্টা করব। ফাইন। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে? বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে, অর্থাৎ বাইরে থেকে কোনো ধরনের বল, বাহ্যিক বল আমি প্রয়োগ করব না, এক্সটার্নাল ফোর্স কিছু যদি অ্যাপ্লাই না করি, তাহলে বস্তুর ভেতর যে ভরবেগ সেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। বস্তুর ভেতর যদি কোনো বেগ থাকে, তার সঙ্গে ভর অর্থাৎ ভরবেগ, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে এম, তাহলে কি বলছে যে বাইরের থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, তার যদি কোনো ভেলোসিটি থাকে, বেগ থাকে, তাহলে এই এম ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। দিস ইজ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ তোমার বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। অনেকের প্রশ্ন আছে বস্তু সংস্থা মানেটা কি, হোয়াট ইজ দ্য সিস্টেম বা তন্ত্র কাকে বলে, যেটুকুকে আমি ধরবো, ঠিক আছে, সেটাই হচ্ছে দ্য সিস্টেম সেই সময়কার জন্য। ধরো আমি পুরো ঘরের ভেতরে একটা বোতল রয়েছে, ঠিক, আমি বোতলটাকে ধরছি, তাহলে বোতলটাই সিস্টেম। আমি যদি পুরো ঘরটাকে ধরি, ঘরটা সিস্টেম, তাহলে আমি যে বস্তুটাকে ধরছি সেটাই হচ্ছে তন্ত্র বা সিস্টেম, বা এখানে বলছি বস্তু সংস্থা। তাহলে এটাই একটা এক্সপেরিমেন্ট যেটা বইতে তোমাদের থাকে, সেটা করে দেখা যাক যে কি বলতে চাইছে, ব্যাপারটা কি বোঝাচ্ছে। বোঝাচ্ছে আমি প্রথমেই একটা ঘর টেনে দিচ্ছি, অর্থাৎ বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ হলো না। এবার বাইরে থেকে প্রযুক্ত বল না প্রয়োগ হলেও তো বস্তু তো গড়াতে পারে, নিজের থেকেও তো গড়াতে পারে, গড়াচ্ছে। তাহলে দিস ইজ এ সারফেস, সারফেসের ভেতরে ধরো দুটো বল রয়েছে, ক্লিয়ার। দিস ইজ ভর m1, এর ভর হচ্ছে m2, দুটোই কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। এর ভেলোসিটি হচ্ছে u1, এর ভেলোসিটি হচ্ছে u2। এবার যদি বল যে বা পাথর জুতো যে গড়াচ্ছে, পাথরগুলো এবার নিজের থেকে গড়াচ্ছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি, তাহলে সেক্ষেত্রে যদি u1 ইজ গ্রেটার দ্যান u2 হয়, যদি u1টা বেশি হয়, অর্থাৎ m1 এর বেগ যদি বেশি থাকে, তাহলে কি হবে? একটা সময় এরা একে অপরের সঙ্গে ধাক্কা লাগবে, সংঘর্ষ হবে, ঠিক আছে। তাহলে সংঘর্ষ হলো, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, বেগ নিয়ে এসেছিল, নিয়ে দুজনের ভিতর আঘাত লাগলো। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? যে যখন একে অপরের ভেতর ক্রিয়া করে সেখানে প্রতিক্রিয়া বলও সমান হয়। তাহলে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হলো, যার ফলস্বরূপ কি হবে? দুটো বল, দুটো গাড়ি যদি ভাবি, দুটো গাড়ি, পেছনের গাড়িটা যেটা রয়েছে সেটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, ধাক্কা লেগেছে, তাহলে দুজনের ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তাহলে এটা ধরো, তাহলে নিউ যে ভেলোসিটি, মাস তো একই থাকবে, ভর তো একই থাকবে, এটা v1 হয়েছে, এই m2টার ভেলোসিটি হয়েছে v2, বেগ হয়েছে v2। তাহলে দুটোর বেগ, এর বেগ যদি v2 হয়, তাহলে কি হচ্ছে? সংঘর্ষের ফলে এদের বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এর ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে কি রয়েছে? ভরবেগ কি ছিল প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের আগে? m1 u1, এর ভরবেগ কি ছিল? m2 u2। সংঘর্ষের পরে বেগের পরিবর্তন হলো, তাহলে ভরবেগ কি দাঁড়ালো? m1 v1, আর এর কি দাঁড়ালো? m2 v2। এবার সংরক্ষণ সূত্র কি বলছে? যে বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট হবে যদি না বাইরের থেকে বল প্রয়োগ করা হয়। তাহলে আমি একটা ঘর করে রেখেছি ব্লু কালারের, তার মানে এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হলো না, অর্থাৎ বস্তুটাকে বাইরে থেকে ঠেলা হলো না, কারণ ঠেললেই কি হবে? তার বেগ বাড়বে। বেগ বাড়া মানে কি? ত্বরণ সৃষ্টি হবে।
তার মানে এই যে সিস্টেমটা আমরা ধরলাম, এখানে এফ বাহ্যিক এক্সটার্নাল ইংরাজিতে বললো এফ ইজ ইকুয়াল টু 0। যদি এফ 0 হয় তার মানে এখানে বেগ বৃদ্ধি হলো না, মানে নিজের মানে বাইরের থেকে না করলে বেগ বৃদ্ধি যদি হয় অ্যাক্সেলারেশন 0 বলতে পারি, ঠিক আছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে ভেলোসিটি কনস্ট্যান্ট, এটা বলতে পারি। ঠিক আছে, যদি বাইরের থেকে বল প্রয়োগ না হয় ত্বরণ বাড়বে না, তার মানে ভেলোসিটি একই ভেলোসিটি নিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে তুমি বলবে স্যার এখানে তো ভেলোসিটি কমা বাড়া হয়েছে, তার মানে কি মোট ভেলোসিটি তার কোনো পরিবর্তন হলো না। সেটা যদি না হয় তাহলে সংরক্ষণ সূত্র কি বলছে, আগের মোমেন্টাম পরের মোমেন্টাম মোট, মোট আগে যা ভরবেগ ছিল পরের ভরবেগ একই থাকবে, এটাই ভরবেগের সংরক্ষণ। অর্থাৎ প্রথমে কি ছিল m1 u1 প্লাস m2 u2, এই যে মোট ভরবেগ সমান কি হলো m1 v1 প্লাস m2 v2। তাহলে এরা দুজন হচ্ছে তোমার কি হলো, এরা দুজন সমান। অর্থাৎ ভরবেগের পরিবর্তন, ভরবেগের যে পরিবর্তন ধরো ডেল পি, পি যদি মোমেন্টাম হয় ডেল পি ইজ ইকুয়াল টু 0, ভরবেগের পরিবর্তন 0। তার মানে কি পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ ভরবেগ কনস্ট্যান্ট থাকলো। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটাই আরেকটা ফর্মে কি বলা হয়েছে, সংঘাতের পরে পূর্বে মোট ভরবেগ এবং সংঘাতের পরে মোট ভরবেগ ইকুয়াল, একই থাকে। এবার এই যে ফরম্যাটটা, যে প্রথমকার সংঘাতের পরে আগে এবং সংঘাতের পরে, যদি সংঘাত যেহেতু ঘটালাম তাহলে সেম জিনিসটাকে যদি এটাকে একটু প্রমাণ করতে হয়, একটু অন্য আঙ্গিকে আমি প্রমাণ কি করে করব। ধরো দিস ইজ এ সারফেস, ঠিক আছে, এটাকে প্রমাণ করছি, এটাকে ডিলিট করে দিয়ে একটু নিচে লিখি। হ্যাঁ, একটা ভালো কালার নেই, ফাইন। একটা সারফেস রয়েছে, এই সারফেসে একটা বল, তার মাস হচ্ছে m1, ভেলোসিটি হচ্ছে u1, আরেকটা বল এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, m2 u2 ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। একটা সময় আসবে যখন এরা একে অপরের সঙ্গে আঘাত করবে। কি করবে? আঘাত করবে। তাহলে m1 m2 সঙ্গে আঘাত করলো, আঘাত করলে কি হবে, একটা বল প্রয়োগ করলো এই দিকে, একই দিকে। কিন্তু নিউটনের তৃতীয় সূত্র বলছে যে যদি F1 বল প্রয়োগ করে F2 বল যেটা প্রতিক্রিয়া বল সেটা সমান হবে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে এফ আমরা বলতেই পারি যে এখানে আমরা দেখো এখানে কিন্তু বাহ্যিক বল প্রয়োগ হয়নি, আমরা প্রমাণ করব যে ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে পালন করা হচ্ছে কি হচ্ছে না, বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি। তাহলে এক্ষেত্রে F1 ইজ ইকুয়াল টু F2। কিন্তু দেখো দুটোর অভিমুখ আলাদা, যেদিকে ক্রিয়া তার উল্টো দিকে প্রতিক্রিয়া। ন্যাচারালি আমি সাইন একটা নেগেটিভ দিলাম, F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2, কিন্তু দুটোই সমান। কেন নেগেটিভ? ডিরেকশনটা আলাদা এদের, যেহেতু F1 যদি সম্মুখে হয় F2 হচ্ছে বিপরীত দিকে। ফাইন। এবার যদি এরা সংঘর্ষ লাগলে কি হবে, এদের ভেলোসিটির পরিবর্তন হতে পারে, অবশ্যই হবে সংঘর্ষ লাগলে। তাহলে এর ভেলোসিটি চেঞ্জ হয়ে v1, এর হয়েছে v2। এটাকে যদি আলাদা করে দিই একটু তাহলে বুঝতে সুবিধা হবে। এর ভেলোসিটি উৎপন্ন হয়েছে v1, এর ভেলোসিটি উৎপন্ন হয়েছে v2। তাহলে এবার যদি ধাক্কা লাগে ভেলোসিটি উৎপন্ন হয়, আমি ধরে নিচ্ছি ত্বরণ উৎপন্ন হয়েছে a1, ত্বরণ উৎপন্ন হয়েছে a2। এবার সংঘর্ষটা কতক্ষণের জন্য হয়েছে? সংঘর্ষটা টাইম হচ্ছে t1, টাইম হচ্ছে t2। এবার সংঘর্ষটা t1 t2 কতক্ষণ ধরে ক্রিয়া প্রতিক্রিয়া চলেছে? যতক্ষণ ধরে ক্রিয়া চলেছে ততক্ষণ ধরে প্রতিক্রিয়া চলেছে, অর্থাৎ আমরা বলতে পারি t1 ইজ ইকুয়াল টু t2, দুটো সমান। দেখো আমরা প্রমাণ করার চেষ্টা করছি, তাহলে ঘটনাটা বোঝো। দুটো বল u1 ভেলোসিটি u2 ভেলোসিটি নিয়ে একে অপরের দিকে এগিয়ে আসছে উইথ মাস m1 m2, ধাক্কা লাগলো। আমরা জানি একই ফোর্সে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হয়, নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে F1 ইজ ইকুয়াল টু F2, F2 কে মাইনাস সাইন দিয়েছি কারণ দুটোর অভিমুখ আলাদা, F1 যদি পজিটিভ হয় ওটা নেগেটিভ।
এইবার কতক্ষণের জন্য লেগেছে? T1 T2 সময়। ক্লিয়ার? T1 T2 দুটোই ইকুয়াল, কারণ যতক্ষণ ক্রিয়া হয়েছে ততক্ষণ প্রতিক্রিয়া হয়েছে। আর V1 V2 কি? ধাক্কা লাগার ফলস্বরূপ যে অ্যাক্সেলারেশন ত্বরণ A1 A2, আর V1 V2 হচ্ছে তার গতিবেগের যে পরিবর্তন হয়ে নতুন গতিবেগ তৈরি হয়েছে, কারণ ধাক্কা লাগলে তার গতিবেগের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, একই গতিবেগ আর থাকলো না, কারণ ধাক্কা লেগেছে পার্টিকলসগুলো, বা দুটো বস্তু, দুটো পাথর, দুটো বল। তাহলে এবার আমরা কি বলতে পারি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে F1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F2। ফাইন। তাহলে এটা যদি হয়, F ইজ ইকুয়াল টু কি আমরা শিখেছি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের বলেছে। তাহলে মাস ইন্টু m1 a1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ m2 a2। তাহলে এবার কাজ করো, অ্যাক্সেলারেশন মানে কি? বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার মানে কি? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে আমরা কি বেগের পরিবর্তন? v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t1। এক্ষেত্রে বেগের পরিবর্তন কি? v2 মাইনাস u2, বা অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম মানে সংঘর্ষের পরে যেটা হয়েছে ভেলোসিটি, আর টাইম হচ্ছে t2। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি m1 ইন্টু v1 মাইনাস u1 বাই t1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ m2 v2 মাইনাস u2 বাই t2। তাহলে এটা যদি হয় T1 T2, তাহলে দেখো আমরা তো দেখতে পাচ্ছি সময় তো একই সময়ের জন্য এই কাজটা করছে। তার মানে T1 T2 যদি সমান হয়, কেটে গেল। তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি করতে পারি? m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমরা করতে পারি কি? m1 v1 প্লাস m2 v2 সমান m1 u1 m1 u1, এটা এদিকে নিয়ে চলে গেলাম, প্লাস হয়ে গেল, প্লাস m2 u2। তাহলে একটা কাজ করি, এটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখো, প্রথমে এদের বস্তু দুটোর ভরবেগ, তার যোগফল কি ছিল? m1 u1 প্লাস m2 u2, দুটো বস্তুর ভরবেগের যোগফল। সংঘর্ষের ফলে কি হলো? m2 v2, m1 v1 m2 v2, সংঘর্ষের ফলে এদের ভরবেগ হলো। তাহলে সেটা দেখো সংরক্ষণ সূত্র পালন করছে। m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 ইজ ইকুয়াল টু প্লাস m2 v2। তাহলে আমরা একভাবে কিন্তু এই ভরবেগের যে সংরক্ষণ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের যে সংরক্ষণ, সেটাকে কিন্তু বুঝতে পারলাম। এবার একটু অন্যভাবে ব্যাপারটাকে চিন্তা করা যাবে। 2 নম্বর, আমরা একটু অন্যভাবে থিঙ্ক করি। কিভাবে চিন্তা করব? ধরো একটা পার্টিকেল, একটা বস্তু, এই বস্তুটা এদিকে একটা ভেলোসিটি v নিয়ে যাচ্ছে, তার মাস হচ্ছে m। যখন একটা বস্তুর মাস ধরি, ভর ধরি, সেটা কি ভর? সেন্টার অফ মাস। ঠিক আছে, ভর কেন্দ্রের ভর। তাহলে ওভারঅল এটাকে m ধরছি, যেটা এগোচ্ছে উইথ এ ভেলোসিটি v। এবার যদি এটা গড়িয়ে গড়িয়ে যায়, তাহলে দেখো, তাহলে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। এবার তুমি একটা জিনিস বলো তো, যে এই যে বস্তুটা উইথ মাস m, এটা তো অনেক ছোট ছোট কণা দিয়ে তৈরি। তাহলে সেই কণাগুলোর, তাহলে এই ধরো ছোট্ট ছোট্ট কণা, অসংখ্য কণা দিয়ে তৈরি। তাহলে এই কণাগুলোর দ্বারা, এই কণাগুলোর কি ভরবেগ সংরক্ষিত থাকছে যখন বস্তুটা একটা ভেলোসিটি v নিয়ে যাচ্ছে? তাহলে আমি তো বলছি, দেখো এক্ষেত্রেও আমি কি বলে দিচ্ছি, যে বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করিনি। নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, কোনো বাহ্যিক বল প্রয়োগ হয়নি। তাহলে অবশ্যই এটা যেমন দুটো বস্তুর সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটা বস্তু কণার ভেতর, একটা বস্তু যে যে কণা দিয়ে তৈরি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সেটা যদি হয়ে থাকে, যদি সেটাই হয়ে থাকে, তাহলে দেখো প্রত্যেকটা কণা
তাহলে এই বস্তুটা ওভারঅল মাস এম, আমরা কিন্তু কণা ধরি না, আমি যদি কণাকে দিয়ে বিচার করি তাহলে কেমন হবে ব্যাপারটা, বস্তুটা টোটাল মাস এম। তাহলে এখানে তো ডিফারেন্ট কণা আছে, ধরো M1 ভরের, M2 ভরের, M3 ভরের, আমি ভাবতেই পারি একটা ছোট কণা একটা বড় কণা বিভিন্ন রকম কণা ধরে নিতেই পারি উইথ ডিফারেন্ট মাস। এবার যেহেতু বস্তুটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তাহলে ওভারঅল বস্তুটার ভেলোসিটি ভি, কিন্তু প্রত্যেকটা কণা তাদের ভেলোসিটির ডিরেকশন তো পরিবর্তন হতে পারে, কারণ সে দিক পরিবর্তন করছে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে কণাগুলো যখন ঘুরছে তাহলে এটা ঘোরা মানে কি কণাগুলো তার দিক পরিবর্তন করতেই পারে, ভেলোসিটির মান ডিফারেন্ট আসতেই পারে। তাহলে আমরা বলতে পারি কি একটা জিনিস এখানে, যে এখানে যদি টোটাল মাস যেটা এম, এটা হচ্ছে ছোট ছোট খণ্ড M1 M2 Mn এর যোগফল, তাই দিয়ে আমার তৈরি হয়েছে বড় এম, টোটাল বস্তুটার ভর, যেটাকে বলছি সেন্টার অফ মাস, যেটাকে বলছি ভর কেন্দ্র। একইভাবে ভেলোসিটিটা তৈরি হয়েছে v1, কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বস্তু কণা তাদের ভেলোসিটির পার্থক্য হতে পারে, কিন্তু ওভারঅল ভেলোসিটি এক ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে সেটাই যদি হয় তাহলে যার a1 তাহলে তার ভেলোসিটি v1, m2 তার ভেলোসিটি v2, m3 তার ভেলোসিটি v3 হতে পারে পার্থক্য প্রত্যেকটা বস্তু কণা, কিন্তু আমরা দেখাবো যে এরাও কিন্তু প্রত্যেকটা কণা তাদের ভর আলাদা হতে পারে, তাদের বেগ আলাদা হতে পারে, এরাও কিন্তু ভরবেগের সংরক্ষণ, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা কিন্তু মেনটেন হচ্ছে। বলে কিভাবে, যে টোটাল যে বেগটা বস্তুটা যে বেগে চলছে সেটা হচ্ছে প্রত্যেকটা কণার বেগের সমান vn। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের ভেলোসিটি সমান, ফাইন হলো। এইবার আমি বলছি ভরবেগ p সমান সমান কি লিখতে পারি, ওভারঅল ভরবেগ যদি p হয় তাহলে m1 v1 প্লাস m2 v2 প্লাস mn vn। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা বলছি কি ভেলোসিটি নিরিখে দেখি, যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট আছে কার, বস্তুটা, ওভারঅল বস্তুটার ভেলোসিটি v, তাহলে আমরা v সমান সমান কি বলতে পারি, ভরবেগ প্লাস m2 v2 প্লাস mn vn ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 mn। বলে কেন লিখলেন স্যার, তার কারণ হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু p ডিভাইডেড বাই m, অর্থাৎ ভরবেগ ডিভাইডেড বাই ভর। তার কারণ কি, তার কারণ আমরা জানি যে বেগ সমান হচ্ছে ভরবেগ বাই ভর, কেটে গেলে এটা বেগই পড়ে থাকে। তাহলে মোট নেট যেটাকে বলে, অর্থাৎ টোটাল যে আমি বস্তুটা যে একটা বেগে যাচ্ছে সেটা যদি বড় হাতের ভি হয়, ভি সমান সমান তার মোট ভরবেগ পি ডিভাইডেড বাই এম মাস। তাহলে ভরবেগ বাই মাস যদি করি, ভর যদি করি, তাহলে ভরবেগ মানে হচ্ছে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা তাদের ভরবেগের যোগফল ডিভাইডেড বাই তাদের মাসের যোগফল। এবার যেহেতু বাইরের থেকে বল অ্যাপ্লাই করিনি, তাহলে কি হবে, বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, F ইজ ইকুয়াল টু 0, বাইরের থেকে কোনো বাহ্যিক বল হয়নি, তার মানে অ্যাক্সেলারেশন ত্বরণ 0, ভরবেগের কোনো বৃদ্ধি হয়নি, ত্বরণ সৃষ্টি হয়নি। অ্যাক্সেলারেশন যদি 0 হয় তার মানে এরা সমবেগে রান করছে, সরি v ইজ ইকুয়াল টু ধ্রুবক, v সমান সমান কি লিখতে পারি, v হচ্ছে ধ্রুবক, অর্থাৎ বস্তুটা যতক্ষণ চলবে, তাহলে একটা বস্তুকে, একটা পাথরকে যদি গড়িয়ে দিই, তাকে যদি বাইরের থেকে বল প্রয়োগ না করা হয় তার ত্বরণ সৃষ্টি হবে না, যেটা নিউটনের ল থেকে আমি করেছি। ভরবেগের পরিবর্তন যখনই বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে তাই ভেলোসিটি ধ্রুবক। যদি ভেলোসিটি ধ্রুবক ধরা হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে m1 v1 প্লাস m2 v2 সমান mn vn। তাহলে এগুলো কি প্রত্যেকটা বস্তু কণার, তার মানে আমি এখানে কিন্তু কোনো সংঘর্ষ নিরিখেও প্রমাণ করছি না, আমি একটা বস্তুর ভেতরে যে কণাগুলো আছে তাদের নিরিখে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সেটাকে প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে এটা প্লাস m2 প্লাস mn ইজ ইকুয়াল টু v মানে ধ্রুবক। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, এবার আমরা জানি কি যে ভর কনস্ট্যান্ট, ভর তো সবার কনস্ট্যান্ট, ভরের তো পরিবর্তন নেই। তাহলে m1 v1 প্লাস m2 v2
প্লাস mn vn ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এইটাই তো তোমার ভরবেগের সংরক্ষণ। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে বস্তুটা যদি সমবেগে যায়, বস্তুটার উপর যদি বাইরের থেকে বল প্রয়োগ করা না হয়, তাহলে বস্তুর ভেতরে যত কণা, মিলিয়নস অফ পার্টিকলস যাই ধরি না কেন, প্রত্যেকের ভরবেগ সংরক্ষিত, অর্থাৎ এদের ভরবেগের যোগফল হয়ে যাচ্ছে ধ্রুবক। অর্থাৎ এর যদি p1 হয় প্লাস p2 হয় প্লাস p3 হয় মোমেন্টাম প্লাস pn হয় সমান হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ। তাহলে শুধুমাত্র কলিশন নয়, দুটো বস্তুর ভেতর সংঘর্ষ নয়, একটা বস্তু যদি সমবেগে যায়, বাইরের থেকে বল প্রয়োগ না করা হয়, বাহ্যিক বল যদি প্রয়োগ না করি, তাদের ভেতরে যত পার্টিকেলস আছে, যত কণা আছে, সবাই এই সংরক্ষণ সূত্র মেনে চলবে। ক্লিয়ার? তার মানে একটা জিনিস পরিষ্কার হলো যে বস্তু একটা হোক, একাধিক হোক, সংঘর্ষ হোক না হোক, তাদের ভেতর, তাদের বাইরে থেকে যদি এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই না করি, তাহলে বস্তু কণা ভরবেগের সংরক্ষণ, তাদের ভরবেগের কিন্তু সংরক্ষণ হয়, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ হয়, অর্থাৎ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হয়ে থাকে সব সময়। এই কথাটা কিন্তু, তথ্যটা তারা মেনে চলে, এই ফ্যাক্টটাকে তারা মেনে চলে, এটা কিন্তু ভায়োলেট কোনোভাবেই হতে পারে না। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল, এইভাবে আমরা করতে পারলাম। এইবার তার মানে কি, যে প্রত্যেকটা বস্তু কণার যদি থাকে, তার মানে পি, তার মানে বস্তু সংস্থা, যেটা টোটাল পি, বস্তু সংস্থা সমান হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে টোটাল যে বস্তু, অর্থাৎ এই টোটাল মাস, যার মাস m, ভেলোসিটি v, এই টোটালটার যে মোমেন্টাম, সেটা কনস্ট্যান্ট থেকে গেল। ঠিক। এইবার থার্ড আরেকটা ভাবে কিভাবে এটাকে প্রমাণ করা যায়। থার্ড 3 নম্বর প্রমাণ কিভাবে এটাকে করতে পারি ভরবেগের সংরক্ষণ, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সেখানে সেকেন্ড ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন কি বলছে, যে বাইরের থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা সমান কি, সেটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে? অর্থাৎ এটা কি, ভরবেগের পরিবর্তন, ডেল পি বা ডিপি। ঠিক আছে? ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি পেয়েছি, ভরবেগের পরিবর্তনের হার ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, এটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমানুপাতিক। তাহলে এফ ইজ ইকুয়াল টু ডি ডেল পি বাই ডেল টি। ঠিক। এইবার যেহেতু কোনো বাহ্যিক বল প্রয়োগ করলাম না, তার মানে এফ ইজ ইকুয়াল টু 0। তার মানে বা আমরা কি লিখতে পারি, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0, বা লিখতে পারি ডিপি ইজ ইকুয়াল টু 0। তার মানেটা কি, চেঞ্জ ইন মোমেন্টাম 0। তার মানে পি হয়ে গেল ধ্রুবক। তাহলে এটাই তো বলেছে যে যখন তোমার মোমেন্টাম বা ভরবেগ ধ্রুবক। তাহলে দেখো, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকেও আমরা দেখিয়ে দিতে পারলাম যে মোমেন্টাম বা রৈখিক ভরবেগ কনস্ট্যান্ট, অর্থাৎ রৈখিক ভরবেগের পরিবর্তন হচ্ছে 0। তার মানে রৈখিক ভরবেগ কনস্ট্যান্ট সংরক্ষিত থাকলো। তাহলে দেখো আমরা কতভাবে এই সংরক্ষণ, যেটা হলো কনজারভেশন, এটাকে আমরা দেখাতে পারলাম। এইবার একটা কোশ্চেন দেখো, একটা সুন্দর প্রবলেম, যেটা বইয়েও রয়েছে, দেখবে একটা গান, দিস ইজ এ গান, গান থেকে একটা বুলেট বেরোলো, দিস ইজ এ বুলেট। এই বুলেটটা বেরোলো উইথ মাস m, ভেলোসিটি v। এবার বন্দুকটা তখন কি হবে, একটা বন্দুক যখন ফায়ার করা হয়, যখন বুলেট বেরোলো উইথ ভেলোসিটি v অ্যান্ড মাস m, তাহলে এই বস্তুটা পেছন দিকে সরে আসে, ধাক্কা লাগে। তার কারণ ক্রিয়া হয়েছে,
একইভাবে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পেছন দিকে সরে এলো, কি ভেলোসিটি নিয়ে সরে আসবে যদি বন্দুকের মাস এম হয়? তাহলে এম ভরযুক্ত তোমার কোনো একটা, তাহলে আমি প্রশ্নটা বলে দিচ্ছি, এম ভরযুক্ত কোনো বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে গেল উইথ ভেলোসিটি ভি এবং গুলিটার ভর এম। তাহলে বন্দুকটি কত বেগে পেছন দিকে পিছিয়ে আসবে, কারণ সে তো সামনের দিকে যাবে না, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। তাহলে দেখো এখানে কি বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি? নো। তাহলে বাইরের থেকে কিচ্ছু করা হয়নি, সিস্টেমের ভেতরে যা ঘটেছে। তাহলে আমরা জানি এক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে থাকবে। ঠিক আছে, তাহলে সেটাই যদি হয় তাহলে এই প্রবলেমটাতে তাহলে প্রাথমিক অবস্থায় কি ছিল? বন্দুকগুলি সবার ইনিশিয়াল যে বেগ সেটা 0 ছিল। তাহলে তাও আমি লিখে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক বেগ, তাহলে দেখো প্রাথমিক বেগ আমি সংক্ষেপে লিখছি ইউ, ধরো প্রাথমিক বেগ ধরো বড় হাতের ইউ। ঠিক আছে, প্রাথমিক বেগ কি ধরলাম? দাঁড়াও, বন্দুকের ক্ষেত্রে আমি ভাগ করে নিচ্ছি। বন্দুকের ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে ক্যাপিটাল ইউ, বুলেট প্রাথমিক বেগ হচ্ছে ছোট হাতের ইউ, ভর হচ্ছে এম, অন্তিম বেগ হচ্ছে ভি, অন্তিম বেগ হচ্ছে কি? স্মল ভি। তাহলে হয়ে গেল তো। তাহলে সেটাই যদি হয়, যেহেতু বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে আমরা কি লিখলাম? প্রাথমিক অবস্থায় মোট ভরবেগ। প্রাথমিক অবস্থায় মোট ভরবেগ কি? বন্দুকের ভরবেগ, সরি ভরটাকে এখানে লিখি, দাঁড়াও ওয়েট, আমরা বন্দুকের ভর কি ধরেছি? এম, আর গুলির ভর ধরেছি ছোট হাতের এম। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় কি ছিল? এম ইউ প্লাস এম ইউ ইজ ইকুয়াল টু ফাইনালি কি হলো? এম ভি প্লাস এম ভি। ঠিক আছে, এই তো ভরবেগের সংরক্ষণ। যেহেতু বাইরের থেকে বল প্রয়োগ হয়নি, আমি ধরে নিচ্ছি যে আগে সিস্টেমটা ছিল কি, যে যখন গুলি বেরোয়নি, বন্দুক আর গুলির মোট ভরবেগ। ঠিক আছে, আর এটা হচ্ছে বন্দুকের, অর্থাৎ একটা সংঘর্ষ হয়েছে যেখানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, তারপরে এদের বেগের পরিবর্তন ঘটেছে, এমভি প্লাস এমইউ হচ্ছে এদের মোট ভরবেগ। এটা সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ। এইবার দেখো প্রাথমিক যদি বেগ ইউ, এটা তো স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে সেটা যদি হয় দুজনের ক্ষেত্রেই, তাহলে আমরা বলতে পারি 0 ইজ ইকুয়াল টু এমভি প্লাস এম ভি। ঠিক, এইবার একটা মজা আছে। মজাটা কি? সেটা হচ্ছে যেদিকে গুলিটা বেরিয়েছে ভেলোসিটি, এটা যদি প্লাস হয়, এ উল্টো দিকে এসছে, তার মানে এটা নেগেটিভ, যেটা ধরে এসছি উল্টো দিকে। তার মানে কি 0 ইজ ইকুয়াল টু মাইনাস এমভি প্লাস এমভি, বা এমভি ইজ ইকুয়াল টু এমভি। তার মানে এখান থেকে কি করতে পারি? ভেলোসিটি ইজ ইকুয়াল টু এমভি বাই এম। তাহলে এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম ইম্পর্টেন্ট, যে কোন বেগে ভেলোসিটি আমাদের বার করতে দিয়েছে, যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু হট, অর্থাৎ কোন বেগে পেছন দিকে পিছিয়ে আসবে। তাহলে সেটা বার করতে হলে কি পেলাম? এমভি বাই এম, অর্থাৎ মাস অফ দ্য বুলেট বা গুলির মাস ইনটু তার ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে বেরিয়েছিল, ডিভাইডেড বাই মাস অফ দ্য গানের মাস দিয়ে ভাগ করব। এইভাবেই আমরা যে বেগে সে পেছন দিকে ফিরে এসছে সেটাকে বার করতে পারি। যেহেতু এটা উল্টো দিকে ফিরে এসছে, সেটাকে আমরা কি ধরেছি? সেটাকে আমরা ধরেছি নেগেটিভ। কেন নেগেটিভ করলাম? কারণ এর অভিমুখ ছিল বিপরীত।
তার মানে দেখো একটা পরিষ্কার, এখানে যদি এই তিনটে প্রোভাইড করে, বন্দুকগুলির যে সমস্যা সেটাকে বন্দুকগুলি না দিয়ে আমরা বলতে পারি যে এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, সেখান থেকে একটা আলফা কণা বেরিয়েছে উইথ মাস এম ভেলোসিটি ভি। এর যদি মাস এম হয় তাহলে এটা তো পেছন থেকে পিটিয়ে আসবে। একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে ছিটকে, ন্যাচারালি তাকে পেছন দিকে সে একটা ভেলোসিটি নিয়ে ভি নিয়ে ফেলে আসবে। তাহলে হোয়াট ইজ দ্য ভেলোসিটি? অর্থাৎ একটা বস্তু থেকে যদি একটা ছিটকে কণা বেরিয়ে যায় উইথ এ মাস উইথ এ ভেলোসিটি, তাহলে সে কতটা পিছিয়ে দিকে পেছন দিকে পিছিয়ে আসবে, তার ভেলোসিটি কি নিয়ে পেছন দিকে পিছিয়ে আসবে। তাহলে যেহেতু এখানেও কোনো এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করিনি, বাইরে থেকে বল প্রয়োগ করিনি, এখানেও ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হবে। ন্যাচারালি এক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু এম ভি বাই এম। সেম ফর্মুলা যেটা বন্দুকের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে, সেটা বন্দুক না বললে অন্য কিছু বলতে পারি। এবার এটা থেকে একটা সুন্দর কনক্লুশন আমরা ড্র করতে পারি যে পেছন দিকে ফিরে আসছে যে ভেলোসিটি নিয়ে, সেটাকে যদি কমাতে হয়, কারণ বন্দুক দেখবে এরকম ঘাড়ের কাছে তাক করে এরকম ধরে রাখে, তার কারণ কি? তার কারণ যাতে ধাক্কাটা পেছন দিকে যে থার্স্টটা সেটা কাঁধে চলে আসে, না হলে মুখটুক ফাটিয়ে দেবে। কান থেকে দূরে সরিয়ে রাখলে কানকে ফাটিয়ে দেবে, ডিসলোকেশন অফ বোনস হয়ে যাবে। তাহলে সেটাকে যদি কমাতে হয়, ভেলোসিটিটাকে যদি কমাতে হয়, তাহলে এম এর মানটা বাড়াতে হবে। কারণ এম এর ভ্যালু যত বাড়বে, যেহেতু এটা নিচে রয়েছে, তাহলে কি হবে? এটা ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, তত ভেলোসিটি কমবে। সেই জন্য দেখবে বন্দুক একটু হেভি করলে, ভারী করলে, তাহলে পেছন দিকে কম ধাক্কা দেয়। তাহলে এখান থেকে তো প্রশ্ন চলে আসতে পারে যে বন্দুককে ভারী করা হয় কেন? ঠিক আছে, বন্দুক ভারী করার সুবিধা কি? তখন সেটা লিখতে হবে এক ফর্মুলা দিয়ে যে তারা কম ভেলোসিটি, কম বেগ নিয়ে পেছন দিকে ধাক্কা মারবে। ঠিক আছে, তাহলে তাহলে এক্ষেত্রে দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, এই একইভাবে আমি রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস দিয়ে বা কোনো পদার্থ নিয়ে দিতে পারে, এটা বন্দুক নিয়ে দিতে পারে, একটা সুন্দর ফর্মুলা, ছোট্ট ফর্মুলা আমরা কিন্তু এখানে